নিউ ইয়র্কে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী সেমিনারের অভিমত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 50 বছরের বাংলাদেশকে অনেক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাবলীর পথ পরিক্রমা পাড়ি দিয়ে সমৃদ্ধির ক্ষেত্রে অনন্য এক ইতিহাসের পথে ধাবিত হয়েছে। মানুষের জীবনমানের উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানকেই শুধু ছাড়িয়ে যায়নি, ক্ষেত্রবিশেষে দক্ষিণ এশিয়ার সকল দেশকেই ছাড়িয়ে গেছে। সম্ভাবনাগুলোকে 100% বাস্তবায়িত করতে রাজনৈতিক স্থিতির পাশাপাশি জনগণের মধ্যে সৃষ্ট এগিয়ে চলার প্রবল আকাঙ্ক্ষাকে জাগ্রত রাখার বিকল্প নেই। এজন্য দরকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সম্প্রীতির ঐতিহাসিক ঐতিহ্যকে সকলে লালন করার, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে মনোনিবেশ করারও গুরুত্ব অপরিসীম, এমন অভিমত পোষণ করা হয়েছে 6 নভেম্বর শনিবার নিউ ইয়র্কে স্বাধীনতার 50 বছর বাংলাদেশের সংগ্রাম, সাফল্য ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে। আয়োজন করেছিল সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ 71-এর যুক্তরাষ্ট্র শাখা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব, খ্যাতনামা সাংবাদিক, লেখক, চিন্তাবিদ ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব। হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সেমিনারের প্যানেলিস্ট ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ ড সুফিয়ানে খন্দকার, জাতিসংঘ পপুলেশন কাউন্সিলের সিনিয়র গবেষক ড সাজেদা আমিন, প্রখ্যাত মানবাধিকার সংগঠক ও আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক ড পার্থ ব্যানার্জি, আইগ্যান্ডাবেল ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং পিপল অ্যান্ড টেকের সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, খ্যাতনামা অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহফুজার চৌধুরী এবং মুক্তমনা প্রগতিশীল চিন্তা চেতনার লেখক ফকির ইলিয়াস। সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সঞ্চালনায় শুরুতে সমবেত কণ্ঠে দেশের গান পরিবেশন করেন বহিঃশিক্ষা সঙ্গীত নিকেতনের শিল্পীরা। নেতৃত্বে ছিলেন আয়োজক সংগঠনের মহিলা সম্পাদক সবিতা দাস এবং সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দী। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71-এর মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ, গত 50 বছরে গণতান্ত্রিক আন্দোলন এবং মানবতার স্বার্থে আত্মত্যাগকারী সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। প্যানেলিস্টগণকে আসন গ্রহণের প্রাক্কালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়ার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ পর্বের সমন্বয় ঘটিয়েছেন ফোরামের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, কোষাধ্যক্ষ বিশ্ববাংলা 24 টিভি চ্যানেলের সিইও আলিম খান আকাশ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আশরাফ আলী খান লিটন এবং অন্যতম সহসভাপতি আবুল বাশার ভূঁইয়া। সাথে ছিল ছোট্টমণি প্রীণানন্দী। সেমিনারের সমাপ্তি ঘটে 21-এর পদকপ্রাপ্ত খ্যাতনামা কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান এবং প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুবের মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া গানে। তবলায় সঙ্গত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাদক তপন মোদক। 71-এর বীরাঙ্গনাদের নিয়ে নিজের লেখা গান গেয়ে সকল অভিভূত করেন কবি সালেহা ইসলাম। মূল প্রবন্ধে হারুন হাবিব উল্লেখ করেন, 50 বছর একটি রাষ্ট্রের জন্য বড় কিছু না হলেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরটি বাংলাদেশের জন্য তাৎপর্যমণ্ডিত, কারণ এর পেছনে আছে দীর্ঘ সংগ্রাম ও আনন্দ বেদনার মিশ্রিত ইতিহাস। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে বাংলাদেশে যে নির্বিচার গণহত্যা ঘটে তার সকল অর্থেই 20 শতাব্দীর অন্যতম নৃশংস গণহত্যা। 8 মাস 2 দিন 2 সপ্তাহ 3 দিনের এই গণহত্যার স্বরূপ ছিল ভয়ঙ্কর। পরিকল্পিত পন্থায় বাঙালিকে খুন করা হয়েছে, গণহারে বাঙালি নারীদের উপর পাশবিক নির্যাতন করা হয়েছে, আগুন, অপহরণ, গুণ ও বর্বর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। বাংলাদেশের টিকে থাকা ও বৃদ্ধির ইতিহাস। নিউ ইয়র্ক শহরের এই বাঙালি সুধী সমাবেশে দাঁড়িয়ে আমি সেই ইতিহাস স্মরণ করি, কারণ আমি এবং আমরা অনেকেই তার কিয়দংশ প্রত্যক্ষ করেছি। তিনি বলেন, জাতীয় জীবনের দুটি তাৎপর্যময় মহালগ্ন পেরিয়ে বাংলাদেশ এগিয়ে চলেছে। একটি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, অন্যটি রাষ্ট্রীয় স্বাধীনতার 50 বছর পূর্তি। দেশ যে সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী ও লেখক শিক্ষক ড পার্থ ব্যানার্জি কলকাতায় হাই স্কুলে পড়ার সময় মুক্তিযুদ্ধের সমর্থনে তার কাজের স্মৃতিচারণ করে বলেন, 2 বাংলার মানুষের এক সূত্রে বাঁধা বাঙালিত্বকে বাঁচিয়ে রাখার লড়াই এখন জরুরি, কারণ ভারতে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট বাহিনী এবং বাংলাদেশে চরমপন্থী ইসলামী বাহিনী, দুদেশেই স্বাধীনতা সংগ্রামের যারা বিপরীত মেরুর শক্তি ছিল, এখন নব উদ্যমে বাংলা ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও জীবন দর্শন ধ্বংস করে দিতে ব্যস্ত হয়ে পড়েছে। এই নিয়ে বলতে গেলে আমার দুই রকম ভাবে এটাকে বলা যায়। একটা হলো যে আমাদের দেখার দরকার যে আমাদের উন্নয়নে, আমাদের সমাজে নারীরা কতটা অন্তর্ভুক্ত। তাদের হাতে দাঙ্গা, ঘৃণা ও হিংসার রক্ত।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আইগেন্ডাবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ বলেছেন, এগিয়ে চলার এই ধারাকে অব্যাহত রাখতে পরিবর্তিত পরিস্থিতির সাথে তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এবং প্রয়োজনের উপযোগী কারিগরি স্কিল ডেভেলপমেন্ট শিক্ষার প্রচলন ঘটাতে হবে। প্রাতিষ্ঠানিক ডিগ্রির প্রচলন ঘটাতে হবে প্রাতিষ্ঠানিক ডিগ্রির পাশাপাশি। বছর শেষে লাখ লাখ মানুষের উচ্চতর ডিগ্রি নিচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছেন একেবারেই নগণ্য সংখ্যক। তেমন ডিগ্রির কি প্রয়োজন আছে? ভার্জিনিয়ায় অবস্থিত আমাদের ইউনিভার্সিটিতে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রির সাথে কারিগরি শিক্ষার প্রবর্তন করা হয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পরে তারা চাকরির বাজারে সহজেই ঢুকতে পারবেন। যেমনটি আমরা গত ১.৫ দশকের অধিক সময় ভিকোল্যান্টেকের মাধ্যমে করেছি। চ্যান্সেলর আবু বকর হানিফ উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনীতি এখন ৩টি স্তম্ভের উপর দাঁড়িয়ে। এগুলো হচ্ছে রেমিটেন্স, মুক্তিযোদ্ধারা আমাদের মধ্যে আছেন, অন্যান্য গার্মেন্টস এবং কৃষি সেক্টর। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে উঠতে হলে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থাকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ বাংলাদেশে যে ১৫৭টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে দক্ষতার উন্নয়ন ঘটানোর স্কিল ডেভেলপমেন্ট শিক্ষার সংযোজন ঘটাতে হবে। তাহলেই বিশ্বায়নের এ সুযোগ সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে নিজ দেশ অথবা যে কোনো দেশে চাকরি লাভে সক্ষম হবে। এভাবেই ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে যোগসূত্র রচনা করতে হবে। আবু বকর হানিফ তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আরও বলেন, উপস্থিত আজকে মূল প্রবন্ধ উপস্থাপক সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধের ৭১। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বয়স ২৫ বছরের নিচে। এই বিরাট জনশক্তিকে যদি দক্ষতা সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে উন্নতির প্রত্যাশা বা স্বপ্ন পূরণ করা কঠিন কোনো পরিক্রমা হবে না। কবি ফকির ইলিয়াস বলেছেন, সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশকে থামিয়ে দিতে যারা কলকাঠি নাড়ছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। সজাগ থাকতে হবে দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে। কলামিস্ট ফকির ইলিয়াস আফগানিস্তানে তালেবানের উত্থানের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, অনেকে ভাবছেন বাংলাদেশও একই ধাঁচের সরকার কায়েম করবে। সেটি কখনোই মুজিবের বাংলাদেশের বাঙালিরা মেনে নেবে না, সম্ভব নয়। অধ্যাপক মাহফুজার চৌধুরী বলেন, ৭১ ছিলাম এই নিউ ইয়র্কে। সে সময় প্রবাসীরা মিলিতভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি। যে চেতনায় ৩০ লাখ বাঙালি রক্ত দিয়েছেন, যে চেতনায় মুক্তিযুদ্ধ হয়েছে, তার অভিষ্ট লক্ষ্যে বাংলাদেশে পৌঁছেছে কি? গণতন্ত্র এবং মানুষের কথা বলার অধিকার সংকুচিত করে কোনো দেশ সত্যিকারের উন্নয়ন অর্জনে সক্ষম হয় না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে প্রকল্পের উপদেষ্টা হিসেবে কর্মরত পানি বিশেষজ্ঞ সুফিয়ানে চৌধুরী বলেন, ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর সমগ্র বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল মাত্র ৩,০০০ মেগাওয়াট। ১২ বছরের ব্যবধানে সেই ৩,০০০ এখন ২৩,০০০ মেগাওয়াটে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে বিদ্যুৎ উৎপাদনের হার বাড়াতে হবে। সেজন্য সরকারের পরিকল্পনা রয়েছে। এটা অত্যন্ত গর্বের সাথে বলতে চাই যে পৃথিবীর ২০০ দেশের মধ্যে মাত্র ৩৩টি দেশকে বলা হয় মেম্বার অব দ্য নিউক্লিয়ার পার্ক, যারা শান্তিপূর্ণভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করে। এর মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশ যে চলতি শতাব্দীর উন্নয়নের ধারায় এগিয়ে চলছে তা দৃশ্যমান হবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৩ সালে চালু হবার পর।